Alright, so now let me talk about the speaking part 3 actually. So I'm gonna share the screen again for you guys so that you guys can see. Alright, so OIETC speaking part 3 টা অনেকের জন্যই অনেক কনফিউজিং অ্যাকচুয়ালি। সো আমি আলোচনা করছিলাম স্পিকিং পার্ট 2 নিয়ে যে অ্যাকচুয়ালি কীরকম আমাদের প্রেজেন্টেশনটা আসতে পারে। দিস ইজ দি ইন্টারফেস অফ দি স্পিকিং প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি। So এখানে requirements গুলো আমি বললাম part 2 এর জন্য, but now I'm going to talk about the speaking part 3. Well, so I'm going to talk about some of the key things of the OIETC speaking part 3. So OIETC speaking part 3 এর কিছু key things নিয়ে আমি এখন আলোচনা করব। Alright, so ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিচ্ছি, আপনারা যারা আমাদের অনলাইন OIETC প্রোগ্রামে জয়েন করতে যাচ্ছেন তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে। জাস্ট আপনি এখন লিখবেন I want to do this course, just আমাদেরকে নক দিবেন and we are gonna give you all the details. So we're gonna provide you the full OIETC online program where we're gonna prepare you perfectly to get your desired score in the OIETC test within 2 weeks. So those who are looking for getting a good score in the OIETC program, so please don't waste your time, just contact us now on our WhatsApp number which is given on the screen. So আমাদের স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা আমাদের অনলাইন প্রোগ্রামে জয়েন করতে পারেন। সো প্রথমেই দেখতে পাচ্ছেন বলা আছে, আমি পুরো ওদের যে ইনস্ট্রাকশনটা আছে অফিশিয়াল যে বিষয়টা আছে আমি এটা নিয়ে এখন একটু কথা বলবো, সবাই একটু দেখবেন। অলরাইট, সো স্টেজ 3 will be devoted to the questions time concerning the written essay. সো এর আগে আমি বলেছিলাম যে আমাদের স্পিকিং পার্ট 3টা মূলত হবে আমাদের এসে রাইটিং এর উপর, যে আসলে এসেটা কোন স্টাইলে ছিল বা কোন ধরনের এসে ছিল এটার উপরে। দ্য এইম অফ দিস স্টেজ, এই স্টেজের মানে লক্ষ্যটাকে ইজ টুফোল্ড মানে এটার দুইটা ভাগ করা। ফার্স্টলি টু ইভালুয়েট ইউর স্পন্টেনিয়াস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এখানে তারা কি করবে, ইভালুয়েট করবে। প্রথমত ইভালুয়েট মানে যাচাই করা। আপনার স্পন্টেনিয়াস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজটাকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, স্পন্টেনিয়াস কতটুকু স্বতঃস্ফূর্তভাবে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারেন এটা। সেকেন্ডলি তার মানে প্রথমটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজের ইউজটা, আপনার অ্যাবিলিটিটা কীরকম, আপনি কত ভালো করে আপনার ল্যাঙ্গুয়েজটাকে আপনি ইউজ করতে পারছেন। দিস ইজ হোয়াট দে আর গানা ইভালুয়েট ফর দ্য ফার্স্ট। অ্যান্ড সেকেন্ডলি টু সার্ভ অ্যাজ আ deterrent to have your essays written by someone else. Normally what they suspect, তারা সাসপেক্ট করে যে আপনার অ্যাসেটা যদি অন্য কেউ লিখে থাকে, মানে বলতে চাচ্ছে তারা এটা কনফার্ম হতে চায় যে এই অ্যাসেটা আপনি নিজে লিখেছেন এবং এই অ্যাসেটা অন্য কেউ লিখেনি। আমি আবারও বলছি, ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তারা স্পিকিং পার্ট 3তে কেন রাইটিং নিয়ে কোয়েশ্চেন করে, এটা হচ্ছে মেইন কারণ হচ্ছে এটা যে তারা আসলে 100% কনফার্ম হতে চায় যে এই অ্যাসেটা আপনি নিজে লিখেছেন, এই অ্যাসেটা কারো দ্বারা লেখা হয় নাই। সো এই জিনিসটা তারা কি হতে চায়, কনফার্ম হতে চায়। সো এই হচ্ছে আমাদের বেসিক ব্যাপারটা। তারপরে যেটা আছে আমরা একটু দেখি। দ্য এক্সামিনার উইল ফোকাস দেয়ার কোয়েশ্চেন প্রাইমারিলি অন দি ফলোয়িং এরিয়াস। নর্মালি তারা যেটা করবে কি, লাইক কিছু স্পেসিফিক কিছু এরিয়ার কথা এখানে মেনশন করে দিয়েছে, যে স্পেসিফিক এরিয়াগুলো নিয়ে আমি এখন কথা বলবো। প্রথমেই বলছে ক্লারিফিকেশন অফ ফ্যাক্টস আর অপিনিয়ন প্রেজেন্টেড ইন দ্য অ্যাসে। নর্মালি আমাদের রাইটিংয়ের অ্যাসেটা আসে অপিনিয়ন বেসড একটা অ্যাসে। সো এখানে দুইটা স্টেটমেন্ট বা অপিনিয়ন দেওয়া থাকে, আপনাকে যে কোনো একটা লাইক স্টেটমেন্টকে এগ্রি করতে হবে বা সাপোর্ট করতে হবে। সো এখানে আপনার ক্লারিফিকেশনটা চাচ্ছে যে আপনি কি আসলে আপনার এসেতে এগ্রি করেছিলেন কি এগ্রি করেননি, এবং আপনি কেন এগ্রি করেছেন। যদি আপনার অপিনিয়নটা কোনো একটা স্টেটমেন্টের পক্ষে হয় সেই ক্ষেত্রে অফকোর্স আপনি কেন ওই পয়েন্টের ভিত্তিতে বা কেন ওই পয়েন্টের জন্য আপনি এটাকে এগ্রি করেছিলেন সেটা আপনাকে এখানে কি করতে হবে, মেনশন করতে হবে বা তাদেরকে ইনফর্ম করতে হবে। সেকেন্ডলি রিফ্লেকশন অন দ্য রাইটিং প্রসেস। নর্মালি রাইটিং প্রসেসটা কিভাবে আপনি লিখেছেন, যে কোন নর্মালি আপনি একটা অ্যাসে লিখলে, ধরেন আপনি একটা অ্যাসে লিখলেন, অ্যাসেটা লেখার পর আপনি কিন্তু বুঝতে পারবেন যে অ্যাসেটাতে কোন প্যারাগ্রাফ, কয়টা প্যারাগ্রাফ ইনক্লুড করেছেন। সো এই বিষয়গুলো কিন্তু অফকোর্স আপনি মাথায় রাখতে পারবেন। এবং আরেকটা কথা বলে রাখি, আপনারা স্পিকিং টেস্ট দেওয়ার আগে যেহেতু রাইটিং টেস্ট আমাদেরকে অফকোর্স দিতে হয়, আপনারা সবাই যে কাজটা করবেন, ট্রাই করবেন রাইটিংটা দেওয়ার সময় যে বিষয়গুলো থাকে এগুলো খুব ভালোভাবে মাথায় রাখার জন্য। কারণ আপনি যদি রাইটিংয়ের ওই বিষয়গুলো প্রপারলি মাথায় না রাখেন, আপনাকে কিন্তু স্পিকিংয়ে কিন্তু আপনি কিন্তু কি করবেন, লাইক একটু প্রবলেম ফেস করবেন। সো অফকোর্স ট্রাই করবেন
আপনার রাইটিং সম্পর্কে একদম ডেপথ একটা আইডিয়া রাখার জন্য তারা কিন্তু স্পিকিং পার্ট 3 তে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অফকোর্স জিজ্ঞাসা করবে। ইভেন দ্যাট এটা কিন্তু আমার নিজে থেকে আমি কিছু বলছি না, তাদের অফিসিয়াল একটা টেস্ট থেকেই কিন্তু আমি বলছি। তাদের যে আমাদের ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস গট দিস কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, সো আমাদের একটা স্টুডেন্ট কিন্তু পেয়েছে, ঠিক এই জিনিসটাকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলরাইট, সেটা হচ্ছে সেকেন্ডলি। অ্যান্ড থার্ডলি হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স। তারা যেটা করবে নর্মালি ধরেন আপনার যে অ্যাসেটা ছিল বা টপিকটা ছিল এটার উপরে আপনার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স যাবে, যে তুমি পার্সোনালি কি মনে করো এই বিষয়টা নিয়ে। এটা যে কোনো টপিকে আসুক না কেন, ওই টপিকের উপরে আপনাকে পার্সোনালি কিছু এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করবে। অলরাইট, সো এই হচ্ছে মোটামুটি যেই বেসিক 3টা বিষয়গুলো, এবং এখানে নিচে আরও কিছু বিষয় আছে, এগুলা আপনাদেরকে প্রোভাইড করা হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে প্রোভাইড করা হয়, বাট অনেকে এই জিনিসগুলো আসলে খেয়াল করে না এবং প্রপারলি দেখে না। সো আমি আজকের ক্লাসে আমি এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন দ্য এক্সামিনার উইল বি গিভেন আ লিস্ট potential questions to link the essay and ask. নর্মালি এক্সামিনারদেরকে যেটা করা হয় তাদেরকে লাইক হচ্ছে আপনার ধরেন প্রোভাইডেড করা হয় কিছু কোয়েশ্চেন্স লিস্ট করার জন্য। মানে তারা যেটা করে কি অ্যাসেটা থেকে কিছু কোয়েশ্চেন্স মনে করেন মার্ক করে তারা করে নেয়, এবং অ্যাসে টাস্কের ওপর বেস করে তারা লাইক এই কোয়েশ্চেন্সের একটা লিস্ট করে এবং আপনাদেরকে কি করা হবে লাইক জিজ্ঞাসা করা হবে। অলরাইট, দিস মে ইনক্লুড বাট আর নট লিমিটেড টু অ্যাজ ওয়েল। আচ্ছা, সো এগুলো ইনক্লুড থাকতে পারে, লিমিটেডও না থাকতে পারে, এই ব্যাপারটা বলা আছে। এনিওয়ে, সো আমাদের এখানে আরও কিছু কি পয়েন্টস আছে যেগুলো আমি একটু আলোচনা করবো আপনাদের সাথে। সো এখানে বলা আছে, ক্যান ইউ টেল মি আ বিট মোর অ্যাবাউট দ্য সোর্স অর সোর্সেস ইউ হ্যাভ ইউজড ফর দিস অ্যাসে। আপনাকে এখানে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমাকে কিছু বিষয় ইনফরমেশনসগুলো বলতে পারো, যে তুমি কোন সোর্স থেকে এই অ্যাসেটা লিখছো বা তুমি কিভাবে অ্যাসেটা লিখছো। সো আপনি এখানে আপনার মতো করে বলতে পারেন যে বিফোর মাই টেস্ট আমি এই ধরনের টপিকগুলো নিয়ে স্টাডি করেছি, সো দিস ইজ হাউ আই জাস্ট গট টু নো অ্যাবাউট দিস টপিক অ্যান্ড দিস ইজ হাউ আই রাইট ইট ডাউন। অ্যান্ড আমার কিছু পার্সোনাল অপিনিয়নও আমি এখানে ইনক্লুড করেছি যেগুলো আমি পার্সোনালি ফেস করেছি বা এক্সপিরিয়েন্স করেছি। জাস্ট এই জিনিসগুলোকে বলা আর কি, এরকম না যে আপনি কি সত্যিই কি এগুলো করছেন কি করছেন না, এটার জন্য তারা কোনো অথেন্টিসিটি চাবে না, বাট আপনাকে বলতে হবে আর কি রিজনগুলো, যে সোর্সগুলো কি, এরকম জিজ্ঞাসা করতে পারে। তারপরে ধরেন তারা জিজ্ঞাসা করতে পারে মানে এই স্টাইলের আপনাকে কোয়েশ্চেন্সগুলো করতে পারে, রাইট? ওকে, তারপর তারা জিজ্ঞাসা করতে পারে, ক্যান ইউ টেল অ্যাবাউট দ্য অ্যাসপেক্টস ইউ আর মোস্টলি ইমপ্রেসড বাই। নর্মালি আপনি কোন জিনিসগুলো দ্বারা সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছিলেন এই জিনিসগুলো বলার জন্য। কারণ আপনি ওই টপিকটাকে এগ্রি করলেন, সো তুমি কেন এগ্রি করছো ওইখান থেকে পয়েন্টসগুলোকে জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে বলা অ্যান্ড এক্সপ্লেইন করা। দ্য ওয়ার্ড কাউন্ট ফর দি এসে ইজ লিমিটেড। ইজ দেয়ার এনিথিং এলস ইউ উড হ্যাভ liked to include, I'm sorry আমি আবার একটু পড়ছি, is there anything else you would have liked to include in your essay but you had to leave it out? দেখেন খুব সুন্দর একটা কোয়েশ্চেন কিন্তু তারা করছে, যে তোমার অ্যাসে তো আসলে লিমিটেড আমাদের ওয়ার্ডগুলো লিখতে হয়, ধরেন মাত্র 250 থেকে 350 ওয়ার্ডের অ্যাসে লিখতে হয়, তো এটা এনাফ। তারপরও তারা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি কি আসলে আর কোনো কিছু ভেবেছো বা তুমি কি আরো কোনো কিছু চাইছিলা যে তুমি ইনক্লুড করার জন্য, এবং এটার কারণে যে তুমি লিভ করছো বা তুমি বলতে পারো না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন তারা আস্ক করবে আপনাকে যে তুমি আর কি হাতে আরো কোনো পয়েন্ট ছিল ইনক্লুড করার জন্য, বাট অ্যাসে লিমিটেশনের কারণে তুমি দিতে পারো না এবং তুমি এগুলাকে লিভ করছো, এরকম। সো তারা যদি এরকম থাকে আপনি তখন বললেন যে হ্যাঁ আমি মনে করি আমি আরো এই পয়েন্টসগুলো বলতে পারতাম বা ওই পয়েন্টসগুলো বলতে পারতাম। আর যদি এরকম মনে না হয় আপনি বলবেন যে না অ্যাকচুয়ালি আই এম স্যাটিসফাইড উইথ মাই রাইটিং, আমার যতগুলো ইনফরমেশন আমার নিজের মধ্যে ছিল, আমার যতটুকু আইডিয়াস ছিল, আমি সবগুলোকে এখানে পারফেক্টলি রিপ্রেজেন্ট করেছি। আপনি কিন্তু এভাবেও বলতে পারেন, আবার চাইলে আপনার যদি কোনো পয়েন্টস দিতে চান নতুন করে সেই ক্ষেত্রে আপনি কিছু পয়েন্টও দিতে পারেন, ঠিক আছে? সো আপনার কাছে যেটা বেটার মনে হয় আপনি যেভাবে রিপ্রেজেন্ট করতে পারেন সুন্দর করে, এটা এরকম না ইয়েস নো আনসার বলে শেষ করে দিলেন, এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটুকু পারফেক্টলি আনসারসগুলো করতে পারছেন। অলরাইট, নেক্সট ওয়ান, what were some of the most surprising facts you have encountered while planning the essay? নর্মালি দেখেন খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে, যে তারা জিজ্ঞাসা করছে তুমি যখন অ্যাসেটা নিয়ে প্ল্যান করছিলা তখন কোন জিনিসগুলো তোমার কাছে সবচেয়ে বেশি সারপ্রাইজিং ছিল, যেগুলো তুমি হচ্ছে কি মনে করেছিলা। সো আপনি ওইখান থেকে কিছু পয়েন্টসের কথা বললেন, অ্যান্ড অফকোর্স ট্রাই করবেন এই ধরনের আনসারগুলো দেওয়ার সময় আপনার যে অ্যাসেটা আসবে ঠিক ওই অ্যাসেটা থেকে
লাইক কিছু পয়েন্টস রিমাইন্ড করার জন্য এবং কিছু পয়েন্ট আপনি কি করার জন্য ইনক্লুড করার জন্য, তাহলে আপনার আনসারটা বেশি অথেন্টিক মনে হবে। ধরেন আমি একটা আনসার লিখে আসলাম, ওইখানে কিছু পয়েন্ট দিলাম এবং আমি এখানে এসে পয়েন্টসগুলো বলছি। সো আমার যদি ওই পয়েন্টের সাথে এই পয়েন্টসগুলোর যদি একটা কো রিলেশনশিপ থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা অনেক বেশি কি হবে, ইফেক্টিভ হবে। বাট আপনি যদি ওই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি ওই বিষয়গুলোর সাথে যদি বিষয়গুলো ম্যাচ না করে, তাহলে কিন্তু আলটিমেটলি একটা প্রবলেম আপনারা ফেস করবেন। অলরাইট, সো এই হচ্ছে আমাদের যে এক্সামিনার এখানে কোন ধরনের কোয়েশ্চেন্সগুলো আপনাদেরকে করতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এবং এখানে হচ্ছে নর্মালি কোন জিনিসগুলো যাচ করা হয় বা এক্সামিনার কোন বিষয়গুলো বা তাদের এইমটা কি, তাদের লক্ষ্যটা কি, যে তাদের টার্গেটটা কি, যে কেন তারা এই স্পিকিং পার্ট 3টা নিচ্ছে। সো এই হচ্ছে রিজনগুলো বেসিকলি। এখন সমস্যা হচ্ছে দেখেন, অনেক স্টুডেন্ট আছে তারা আসলে ধরেন জানেই না তার এসেতে কি লিখে আসছে, সে যারা দিচ্ছে তারা হয়তো বা ভুলে যাচ্ছে বা এটা নিয়ে কোনো মাথা ব্যথাই করছে না যে আমি আসলে কি লিখলাম এখানে, এই বিষয়গুলো তারা কোনো কিছু মাথা রাখছে না। বাট এখানে কিন্তু পুরো স্পিকিং পার্ট 3তে যদি আশা করি পুরো স্পিকিং পার্ট 3তে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু হচ্ছে অ্যাসের উপরে, কেমন। সো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে এবং আশা করি আমি আজকের এই ক্লাসে যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, যে স্পিকিং পার্ট 3 নিয়ে অ্যাটলিস্ট আর কার কোনো ধরনের কনফিউশন থাকবে। অলরাইট, সো আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো খুবই অথেন্টিক কিছু বিষয় এবং আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি যে এটা হচ্ছে একটা অরিজিনাল একটা টেস্ট যেটা আমাদের একজন স্টুডেন্ট পেয়েছে। সো উই হ্যাভ লট অফ কোয়েশ্চেন্স, লাইক আমাদের অনেকগুলো কোয়েশ্চেন্স আছে অলরেডি, উই হ্যাভ কালেক্টেড, উই গট all of the questions from all the students, those who sat for the exam before. Anyway, so এই হচ্ছে আমাদের স্পিকিং পার্ট 3 এর বিষয়গুলো and স্পিকিং এর জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স, and স্পেসিফিকলি স্পিকিং পার্ট 3 এর জন্য এই বিষয়গুলো অফ কোর্স আপনাদেরকে মেনটেন করতে হবে। এবং আপনারা যদি OIETC স্পিকিং এ ভালো করতে চান, অফ কোর্স আপনাদেরকে এখানে যে আমি স্টেপগুলো বললাম, যেই টেকনিকগুলো বললাম, টিপস এন্ড ট্রিকগুলো বললাম, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। OIETC অনলাইন প্রোগ্রামে জয়েন করতে যাচ্ছেন তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি রিলায়েবল একটা প্রোগ্রাম, অনলাইন প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আপনারা আপনাদের OIETC exam আপনাদের desired score পাবেন। So dear viewers, that's all about today and hope to see you guys in my next videos. So till then, be happy. Allah Hafiz.